প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের একটা নতুন চ্যাপ্টার আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবনী শক্তি। তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটা চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায়ের একটা টপিক, যার নাম হচ্ছে জীবনী শক্তি বা বায়ো এনার্জি। চলো আমরা একটু দেখি যে আসলে জীবনী শক্তি বা বায়ো এনার্জি বলতে আসলে আমরা কী বুঝি। চলো একটু ক্লিয়ার করি। বায়ো শব্দটা আসছে বায়োস থেকে। বায়ো আসছে বায়োস থেকে। তোমরা জানো যে বায়োস মিনস হচ্ছে লাইফ, ওকে। আর এখানে হচ্ছে এনার্জি শব্দের অর্থ শক্তি, তার মানে জীবনই শক্তি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি বিভিন্ন ধরনের শক্তি আছে, যেমন তোমার তাপ এক প্রকার শক্তি, তাই না? এরকম অনেক শক্তি আছে। তো এইখানে আসলে আমরা কোন শক্তি নিয়ে আলোচনা করছি? এখানে শক্তি বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে এটিপিকে বুঝি। এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, যাকে আমরা আরেকটা নামে ডাকি, যাকে আমরা বিপাকীয় শক্তিও বলে থাকি। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার বিপাকীয় শক্তি জিনিসটা কি? বিপাকীয় শক্তি হচ্ছে একটা কোষের ভিতরে যখন কোষস্থ খাদ্যবস্তু থাকে, সেই খাদ্যবস্তুকে ভেঙে শক্তিতে কনভার্ট করা হয়। যে শক্তিটা উৎপন্ন হয়, আফটার রেসপিরেশন প্রসেস যে শক্তিটা উৎপন্ন হয়, তাকে আমরা বলতেছি কী বলতো? বিপাকীয় শক্তি। তো এই বিপাকীয় শক্তি এটিপি কিভাবে তৈরি হয় এখানে, সেটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আর এটিপি তৈরি করার আগে, যেমন আমি একটু আগে তোমাকে বলেছি যে এটিপি তৈরি করার জন্য দরকার কোষস্থ খাদ্যবস্তু। এই কোষস্থ খাদ্যবস্তু কিভাবে তৈরি হবে, সেই প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তাহলে বুঝতেই পারছো, শক্তি তৈরি করার একটা প্রসেস, যাকে আমরা বলি রেসপিরেশন। আর একটা হচ্ছে এই শক্তিটা তৈরি হবে কোথা থেকে? তৈরি হবে খাবার থেকে, কোষস্থ খাদ্যবস্তু থেকে। আর কোষস্থ খাদ্যবস্তু কিভাবে তৈরি হবে সেটা একটা প্রসেস। তার মানে আমি এক কথায় যদি বলি, তাহলে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব দুটো টপিক নিয়ে। নাম্বার 1 ফটোসিনথেসিস, তার মানে এর মাধ্যমে আমরা দেখব কিভাবে খাদ্য তৈরি হয়। অ্যান্ড নাম্বার 2 রেসপিরেশন, তারপর আমরা দেখব এই কোষস্থ খাদ্য, যে খাদ্যটা উদ্ভিদ তৈরি করলো, সেই খাদ্যটাকে ভেঙে কিভাবে আসলে শক্তিতে কনভার্ট করা হয় বা কিভাবে শক্তিতে রূপান্তরিত হয়, সেটা আমরা দেখব। সো তাহলে এই চ্যাপ্টার আমাদের কন্টেন্ট হচ্ছে দুটা। তাহলে দেখো তো, ফিজিওলজিক্যাল প্রসেস জানবো আমরা উদ্ভিদের দুটো এই চ্যাপ্টারে। একটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। তাহলে এখন আমাকে বলো, সালোক সংশ্লেষণে আমরা জানবো উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, আর রেসপিরেশন বা শ্বসনের মধ্যে আমরা জানবো সেই তৈরিকৃত খাদ্যকে কিভাবে শক্তিতে রূপান্তর করে। তাহলে ব্যাপারটাকে যদি আমরা এখানে একটু দেখি, তোমরা যদি এটি একটু খেয়াল করো, তাহলে দেখো সূর্যের আলো এখানে পাতায় পড়ছে। ভালো কথা, পাতায় পড়ছে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বা পাতা গ্রহণ করছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকলো, এই কার্বন ডাইঅক্সাইড আর সূর্য থেকে আলো আর মূলরোম দ্বারা পরিশোষিত পানি, সেই পানিকে দিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো। তাহলে আমি যদি উপরের পার্টটুকু তোমাদেরকে বলি, আমি একটু কালার চেঞ্জ করে দিই। দেখো, যদি আমি এইটুক পার্ট তোমাদেরকে এক্সপ্লেইন করি, এখান থেকে এই হাফ, তাহলে এইটুক হচ্ছে ফটোসিনথেসিস। এরপরে দেখো, এই শর্করাযুক্ত খাদ্যটা কি? গ্লুকোজ। এবার পরের স্টেপে যদি আমরা চিন্তা করি, এই শর্করাযুক্ত খাদ্যটা দেখো কি হচ্ছে? অক্সিজেনের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এটিপি উৎপন্ন করছে। এই পরের পার্টটাকে যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে রেসপিরেশন। তাহলে আমি একটা পাতার মধ্যে এই ফিজিওলজিক্যাল প্রসেস তোমাদের এই চ্যাপ্টারে যেটা আলোচনা হবে সেটাকে আমি একসাথে রিপ্রেজেন্ট করেছি। তাহলে একটা আমরা দেখতে পাবো এই চ্যাপ্টারে কিভাবে উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে, যাকে আমরা বলছি ফটোসিনথেসিস। অর্থাৎ ফটোসিনথেসিসে আমরা জানবো উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। আরেকটা পার্ট হচ্ছে এই তৈরিকৃত খাদ্যকে কিভাবে ভেঙে অক্সিজেনের সহায়তায় এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেটা দেখব। তাকে আমরা বলছি কি বলতো? রেসপিরেশন বা শ্বসন। ক্লিয়ার? ওকে, তোমরা স্লাইডগুলো কি করবা? পজ করবা। পজ করে করে সুন্দর করে লেকচার উঠাবা। আমি তোমাদেরকে যদি বলি, তাহলে নর্মাল একটা লেকচার আর আমার এই লেকচারের মধ্যে অনেক ব্যবধান, বিকজ এটা ভেরি ইনফরমেটিভ। সো এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমার খাতে থাকতে হবে। এই কথা বলা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটা। নেক্সট, এখন আসো, তাহলে আমরা শুরুতেই ফটোসিনথেসিস দিয়ে শুরু করব, কারণ কিভাবে খাদ্য থেকে শক্তি তৈরি হবে সেটা পরে। আগে আমরা দেখব খাদ্যটা কিভাবে তৈরি হয়। দেখো, এটা হচ্ছে একটা ফটোসিনথেসিস বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়ায় আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুইটা মিলে আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে।
এটা হচ্ছে সেই বিক্রিয়াটা, এই গ্লুকোজ তৈরি করছে, আর সেই সাথে এখানে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করছে অক্সিজেন। আর যে পানিটা তৈরি হচ্ছে সেই পানিটাকে সে রিউজ করছে। তাহলে এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি, ফটোসিনথেসিসের বিক্রিয়া আমরা দেখতে পাই কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে যদি আমরা এভাবে বলি, এই সংজ্ঞাটাকে আমরা আরও সুন্দর করে লিখব একটু পরে। আগে আমরা এই রিয়েকশনটা দেখে একটু মোটামুটি একটু ধারণা করে নিই। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে, ঋতু প্রভাবক মানে হেল্প করছে ক্লোরোফিলের সাহায্যে, কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহায়তায় বা পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করার যে প্রক্রিয়া তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। আমি আবারও বলছি, এই সংজ্ঞাটাকে কিন্তু আমরা অন্যভাবে পরীক্ষায় লিখব, কিন্তু আপাতত বোঝার জন্য আমরা এটা শিখলাম যে সালোক সংশ্লেষণ যদি প্রশ্ন করি এটা কী, তোমরা বলবা স্যার এটা কিছুই না, জাস্ট একটা প্রসেস। যদি বলি বলো তো এটা কিসের প্রসেস, তখন তুমি বলবা স্যার এটা শর্করাযুক্ত খাদ্য তৈরি করার প্রসেস। যদি বলি বলো তো এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে কে, তখন বলবো স্যার কার্বন ডাইঅক্সাইড আর পানি। তারপরে যদি বলি এই প্রক্রিয়া হেল্প করবে কে, তো বলবো সূর্যের আলো আর হচ্ছে ক্লোরোফিল। আর এই প্রক্রিয়া উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে শর্করাযুক্ত খাদ্য। আর যদি প্রশ্ন করি আর কিছু উৎপন্ন হবে না, উৎপন্ন হবে উপজাত। কি সেটা বলো, সেটা হচ্ছে অক্সিজেন, এবং সেই সাথে রিউজেবল একটা প্রোডাক্ট হবে। কি সেটা বলো তো পানি। এই পানি আবার ব্যবহার করা যাবে। নেক্সট দেখো, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা একটু আগে বিক্রিয়াটা দেখলাম, এই বিক্রিয়ায় যে অংশগ্রহণ করলো কার্বন ডাইঅক্সাইড এবং পানি, কে কোথা থেকে আসে সেটা আমরা একটু দেখে নিই। কার্বন ডাইঅক্সাইড আসে বায়ুমণ্ডল থেকে, পানি আসে মূলরোম থেকে। অর্থাৎ আমরা গাছের গোড়ায় যে পানি দিই সেই পানিগুলো মাটির কণার ফাঁকে ফাঁকে থাকে, যাকে আমরা বলি কৌশিক পানি। সেই পানিকে তার অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম দ্বারা পরিশোষণ করে জাইলেমের মাধ্যমে অর্থাৎ পরিবহন টিস্যুর মাধ্যমে তারা এটা কোষের মধ্যে নিয়ে যায়। এটা সেই পানি। তুমি যদি গাছের মাথার মধ্যে মানে গাছের পাতার মধ্যে বা গাছের ডালপালার মধ্যে পানি ঢেলে দাও, এই পানি দিয়ে শুধু গাছের ডালপালা পরিষ্কার হবে, কিন্তু ওই পানি সে ব্যবহার করবে না, বরং পানি সেটাই সে ব্যবহার করে যেটাকে সে কষ্ট করে মাটির নিচ থেকে শোষণ করে। এটা হলো সেই পানি। আলো বলতে আমরা বোঝাচ্ছি এটা কোন আলো, সূর্যালোক থেকে আসে, এটার উৎস হচ্ছে সূর্য। আর ক্লোরোফিল কোথায় থাকে, প্লাস্টিডে থাকে। এটা সেকেন্ড চ্যাপ্টার আমরা আলোচনা করেছি যে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড, এবং সেই প্লাস্টিডের মধ্যে সবুজ বর্ণের জন্য দায়ী যারা, তারা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আরও অনেক ধরনের প্লাস্টিড ছিল, আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে তোমার রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট, হয়তো তোমাদের মনে আছে। তো আমরা এখানে যেহেতু প্রকৃতিতে যেদিকে তাকাই শুধু সবুজকে দেখতে পাই, এই জন্য আমরা এখানে হাইলাইট করছি ক্লোরোফিলকে। তার মানে সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করছে আমরা সেটাই দেখছি এখানে। তবে অন্যান্য উদ্ভিদ যাদের হচ্ছে কালার পিগমেন্ট আছে, মানে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, তারাও কিন্তু খাদ্য তৈরি করতে পারে। অর্থাৎ তারাও খাদ্য তৈরি করে, কিন্তু যেহেতু প্রকৃতিটা সবুজের সমারোহ এবং এখানে ক্লোরোফিলের পরিমাণটা বেশি, এই জন্য আমরা ক্লোরোফিলকে হাইলাইট করেছি। এরপরে হচ্ছে শর্করাযুক্ত খাদ্য তৈরি হচ্ছে, আর এটা পুনরায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে পরিবেশে চলে যায়। এই অক্সিজেনটাকে পরিবেশে সে দিয়ে দেয়, আর যে অক্সিজেনটা পরিবেশে আসে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করি। এই যে আজকে আমরা বলি যে গাছ আমাদের প্রকৃত বন্ধু, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, সবই সত্য, বাট অক্সিজেনটা গাছ আমাদের জন্য দিচ্ছে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে গাছ অক্সিজেন কেন তৈরি করছে? বিকজ খাদ্য তৈরি করা তার জন্য খুবই জরুরি। সে খাদ্য তৈরি করছে, তার মানে সে ফটোসিনথেসিস করছে, আর ফটোসিনথেসিস করতে গিয়ে তার বাই প্রোডাক্ট হিসাবে এটা উৎপন্ন হচ্ছে। ব্যাপারটাকে যদি একটু আমি রিভার্সলি চিন্তা করি, দেখো যে তুমি যদি বলো যে স্যার আমরাও তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড তো আমরা গাছের উপকার করছি। আমি যদি প্রশ্ন একটু ঘোরাই তোমাকে বলি তুমি দিও না আজকের পর থেকে কার্বন ডাইঅক্সাইড, তো বলো গাছের কী হবে? তুমি তো বাঁচতে পারবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড তুমি রাখতে পারবে না। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড পরিবেশে দিচ্ছি, তার মানে এই না আমি পরিবেশের উপকারার্থে দিচ্ছি। আসলে কার্বন ডাইঅক্সাইড আমি রাখতে পারবো না, আমি রাখলে তো আমি মারা যাবো, আমার বের করতে হবে। তো একইভাবে অক্সিজেন যে গাছ দিচ্ছে এটা আসলে আমাদের উপকারার্থে দিচ্ছে না, গাছ তার সালোক সংশ্লেষণ করতে গিয়ে তার অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আর সেই অক্সিজেনটা এসে পরিবেশে দিচ্ছে। এরপর আসো, তাহলে এখন যদি আমরা বলি যে ফটোসিনথেসিস জিনিসটা কি, দেখো একটু ভেঙে ভেঙে একটু পড়ি। ফটো মিনস লাইট, সিনথেসিস মানে হচ্ছে টু প্রডিউস, ধরো খাদ্য মানে তৈরি করা। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া বা খাদ্য সংশ্লেষ করার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি ফটোসিনথেসিস। তাহলে এখন একটু আমাকে বলো
যে ফটোসিনথেসিসের জন্য কী কী লাগবে। আমরা যদি বিক্রিয়াটা একটু মনে করি তাহলে লাগবে কার্বন ডাইঅক্সাইড আর লাগবে হচ্ছে পানি। তাহলে আমরা একটু দেখে নিই এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে এবং পানি কোথা থেকে আসে। ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড আসে হচ্ছে কোথা থেকে দেখো, তার নিজস্ব শ্বসন। ও যখন শ্বসন করে তখন কিছু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাকে সে ব্যবহার করে, কিন্তু এই পরিমাণটা খুবই কম, এইটা দিয়ে তার পুরো প্রসেস সম্পন্ন করতে পারে না। এই জন্য কী করে, পরিবেশ থেকেও তার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা বলো তো সালোক সংশ্লেষে ব্যবহৃত কাঁচামাল কার্বন ডাইঅক্সাইডের উৎস কী, উত্তর হবে দুইটা। একটা হবে নিজস্ব শ্বসন, তার মানে সোজা কথা হচ্ছে গাছের কিছু নিজস্ব কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা, তারপরে এটা দিয়েই তার কাজ হয় না, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সে পরিবেশ থেকে শোষণ করে। এবার আসো এই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। চারটা এখানে দেখো তোমার চারটা লাইন আছে এবং চারটা লাইনে হচ্ছে চারটা এমসিকিউ। যেমন হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কীভাবে আসা যাওয়া করে পত্ররন্ধ্র দিয়ে। আমরা যদি একটু ছবিটা দেখি, দেখো এখানে একটা ছবি আছে, এইখানে এইটা হচ্ছে স্টোমাটা। এই ছবিটা দেখো, আমরা যদি পাতা থেকে এরকম একটা ছিদ্র দেখাই স্টোমাটা, যার মাঝখানে আছে দুটো রক্ষী কোষ, মানে কমলা লেবুর কোষগুলো আমরা বলি তার মতো দেখতে, দুটো রক্ষী কোষ, এবং তাকে ঘিরে তাকে সারাউন্ডেড করে চারপাশ দিয়ে আছে সহকারী কোষ। এগুলো হচ্ছে সহকারী কোষ। এই সহকারী কোষ আর রক্ষী কোষ, এখানে রক্ষী কোষ মিলে তৈরি করে যে রন্ধ্রটা, এই রন্ধ্রটাকে আমরা বলে থাকি স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দিয়ে আসলে পরিবেশ থেকে সে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। যদি তোমাকে বলা হয় যে বলো তো পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সে কীভাবে নেয়, পত্ররন্ধ্র দিয়ে নেয়, সেটা এখানে বলেছি আমি। তাহলে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে। একটা হচ্ছে জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আলাদা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পানিতে যারা থাকে, যারা জলজ উদ্ভিদ, তাহলে তারা কার্বন ডাইঅক্সাইড কোথায় পায়? তারা তো বায়ুমণ্ডলে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে এখানে যে কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। তাহলে জলজ উদ্ভিদ কোন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বলো? দ্রবীভূত। এইখানে একটা জিনিস খেয়াল করো, বায়ুমণ্ডলে হচ্ছে 0.03%, হয়রাস পানিতে দেখো 0.3%। তাহলে বলো পার্সেন্টেজ কোথায় বেশি বলো তো? পানিতে বেশি না? তাহলে পানিতে যদি বেশি হয় তাহলে মনে করো একটা স্থলজ উদ্ভিদ, একটা জলজ উদ্ভিদ, উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি হবে? তাহলে নিশ্চয়ই তোমাদের উত্তর হবে যে স্যার পানিতে হবে, অর্থাৎ জলজ উদ্ভিদের হবে। কেন? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। এখানে একটা প্রশ্ন আছে, দেখো প্রশ্নটা একটু দেখো তো কী বলেছে প্রশ্নটা। এটা হচ্ছে জলজ ও স্থলজ উদ্ভিদের মধ্যে কোনটির সালোক সংশ্লেষণের হার বেশি এবং কেন? এখন এই প্রশ্ন উত্তরটা তোমরা কীভাবে লিখবা? খুব সহজ। প্রথমে বলবা যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে শর্করাযুক্ত খাদ্য তৈরি হয়। এই প্রক্রিয়া বা এই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি কাঁচামাল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সালোক সংশ্লেষণের হার বাড়ে। এটা তুমি নিজেরাও জানো যে যত গুড় তত মিঠা, তাই না? তাই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে কী হবে? শ্বসন হারটা বাড়বে। তারপর আমরা বলবো যে স্থলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদের মধ্যে স্থলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি, কেননা পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.3%। সেখানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। যেহেতু বায়ুমণ্ডলের চেয়ে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, তাই স্থলজ উদ্ভিদ অপেক্ষা জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নটা সুন্দর করে আমার কথাগুলোকে পজ দিয়ে দিয়ে তারপর সুন্দর করে খাতে নোট করে ফেলবা। কি প্রশ্ন? যে জলজ ও স্থলজ উদ্ভিদের মধ্যে কোনটি সালোক সংশ্লেষণের হার বেশি এবং কেন? এটা আমরা অলরেডি দেখেছি। এরপর আসো কি বলো তো? পানি। তাহলে এখন বলো পানি তো একটা কি বলো? পানি একটা কি? কাঁচামাল। তাহলে পানি কোথা থেকে আসে? অলরেডি বলেছি আমরা, মূলরোম দ্বারা পরিশোষিত পানি। এখন প্রশ্ন হচ্ছে যে সালোক সংশ্লেষণে আসলে পানিটা কেন লাগে? এটা খুব ইম্পর্টেন্ট একটা তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ যখন সে করতে যায়, এইটার জন্য তার ইলেকট্রনের অভাব হয়। এটা আমরা দেখব কীভাবে ইলেকট্রন অভাবটা হয়, কোথায় হয়। এই ইলেকট্রনের যে ঘাটতি বা অভাব হয়, সেই ঘাটতি পূরণ করার জন্য তারা পানিকে বেছে নেয়, অর্থাৎ পানিকে ভাঙে। তুমি দেখো পানির ভাঙন যদি দেখো, পানিকে ভাঙলে আমরা জানি
দুটা হাইড্রোজেন মানে H2 প্লাস হাফ O2 পাওয়া যাবে। এই হাফ O2 পরিবেশে চলে যাচ্ছে, আর বাকি যে H2 ছিল আলোর উপস্থিতিতে সেই H2 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন তৈরি করে, এবং সেই ইলেকট্রনটাও ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এখন বুঝছো আমি কেন বলেছি যে অক্সিজেন কিন্তু গাছ আমাদের বাঁচার জন্য দেয় না। আসলে তার খাদ্য তৈরি করার জন্য দরকার ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস করার জন্য তার ইলেকট্রনের ঘাটতি হয়, ইলেকট্রনের অভাব হয়, আর সেই অভাব পূরণ করার জন্য সে পানিকে বেছে নেয়। যে পানির যেহেতু সহজলভ্যতা আছে, অনেক পানি থাকে, কোষের সাইটোপ্লাজমে পানি থাকে, এর থেকে সহজ কোনো কিছু নাই। তখন কী করে, সে পানিকে ভাঙে। প্রথমে পানিকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করে, এটা আলোর উপস্থিতিতে। এরপর হাইড্রোজেনকে ভেঙে ইলেকট্রন আর H প্লাস তৈরি করে। এই H প্লাসকে আমরা দেখবো পরে সে খরচ করে, আর অক্সিজেনটাকে সে বায়ুমণ্ডলে দিয়ে দেয়। এই যে প্রসেসটা, মানে এটা যে ভাঙলো, আলোর উপস্থিতিতে পানি ভাঙলো, এটা একটা চমৎকার নাম আছে। এটাকে আমরা বলে থাকি ফটোলাইসিস অফ ওয়াটার, বা পানির সালোক বিভাজন। বলো তো কী বললাম? ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন। দেখো খুবই চমৎকারভাবে এখানে লিখে দিয়েছি আমি। ফটো মিনস লাইট, আলো। লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন। লাইসিস অফ ওয়াটার মানে হচ্ছে পানির ভাঙন। তাহলে আলোর উপস্থিতিতে পানির ভাঙন বা পানির বিভাজন, এই জন্য একে আমরা বলছি ফটোলাইসিস অফ ওয়াটার, যাকে আমরা বাংলায় বলে থাকি পানির সালোক বিভাজন। আর সংজ্ঞা যদি আমরা বলি তাহলে সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা খুবই সহজ, পরীক্ষা আসে, সুন্দর করে নোট করে নেবা। আলোর উপস্থিতিতে এক অণু পানি ভেঙে দুটি H প্লাস, দুটি ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন উৎপন্ন করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির সালোক বিভাজন। আমি আবারও বলছি, আলোর উপস্থিতিতে এক অণু পানি ভেঙে দুটি H প্লাস, দুটি ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন উৎপন্ন করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় পানির সালোক বিভাজন। ক্লিয়ার? বুঝছো কি না বলো? ওকে, সো বুঝতে পারছো?